হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো দেখো, আমরা ইন্ডিয়ার পলিটি পড়ছিলাম, তার মধ্যে আমরা পড়ছিলাম হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস। তো আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমরা 1942-তে ক্রিপস মিশন ফেল করে গেছে, যেখানে আমাদের ডোমিনিয়ন দেওয়ার কথা ছিল। কেন কি জিন্না বা আমার বলা উচিত কি মুসলিম লীগ রাজি হয়নি। মুসলিম লীগ বলছে আমাদের সেপারেট পাকিস্তান চাই। তো এর রিটালিয়েশনে মহাত্মা গান্ধী লঞ্চ করছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আমার খুব চাপের একটা পরিস্থিতি চলছে না এই টাইমে। বাট এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে একটা চমৎকার হয়ে গেছে। তো সেটা কি হচ্ছে, যে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হয়ে গেছে, এন্ডেড। তো তারপরে কি হয়েছে, খুব অপ্রত্যাশিত ভাবে, যে ওই টাইমে ইংল্যান্ডের যে প্রাইম মিনিস্টার ছিল না, খুব পাওয়ারফুল, হ্যাঁ, চার্চিল গট ডিফিটেড। ইয়েস, চার্চিল হেরে গেছে এবং চার্চিলের পার্টি মানে কনজারভেটিভ টরি পার্টিকে হারিয়ে লেবার পার্টি ইলেকশন জিতে গেছে এবং ইংল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হয়েছে কে, ক্লিমেন্ট অ্যাটলি। তো ইনি অ্যাকচুয়ালি ওই কলোনাইজেশন এই ব্যাপারটা তোরা পছন্দ করতেন না বা কিছু, এবং ইন্ডিয়ার যা সিচুয়েশন এই টাইমে বলতে পারো যে ইন্ডিয়ার নেভাল মিউটিনি হয়ে গেছে। আজাদ হিন্দ ফৌজের যারা লড়াই করেছে তাদের আমাদের লালকেল্লায় বিচার চলছে। পুরো ইন্ডিয়া খুব উত্তপ্ত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় ক্লিমেন্ট অ্যাটলি ডিক্লেয়ার করছে যে আমি পাঠাবো ইন্ডিয়াতে। কি পাঠাবেন? আমি পাঠাবো না, কি পাঠাবো? সেকেন্ড ক্যাবিনেট মিশন। কিসের জন্য? টু কনস্টিটিউট এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যারা নাকি ইন্ডিয়ার কনস্টিটিউশন বানানোর কাজ শুরু করবে। তো এই টাইমে তো ব্যাপার হচ্ছে, জিন্না, তোমাকে আগে বলেছিলাম কি মুসলিম লীগ বা জিন্না কি বলছে, জিন্না বলছে কি যে আমরা অত ওসবের মধ্যে নেই, আমাদের আলাদা ডোমিনিয়ন চাই, আমাদের একটা সেপারেট ডোমিনিয়ন চাই পাকিস্তান নামে। তো সেকেন্ড ক্যাবিনেট মিশন জিন্নাকে কোনোভাবে কনভিন্স করেছে যে চলো না আগে একটা ইলেকশন করে দেখা যাক। হতেও তো পারে যে তুমি অখণ্ড ভারতবর্ষে তুমি মানে পাওয়ার পেয়ে যেতে পারো, রাইট? তো সেক্ষেত্রে সেকেন্ড ক্যাবিনেট মিশন কি হয়েছে, জিন্নাকে কনভিন্স করেছে যে আগে ইলেকশনটাও হতে দাও, দেখো ইলেকশনের রেজাল্টটা তুমি বুঝতে পারবে, মানে যে হ্যাঁ হতেও পারে তুমি সেপারেট পাকিস্তানের ওয়াজিরে আজম হওয়ার থেকে তুমি এন্টায়ার ইন্ডিয়ারও হতে পারো যদি বেশিরভাগ লোক তোমাকে সাপোর্ট করে, রাইট? তো সেখানে ইলেকশন ডিক্লেয়ার করা হয়, ইনডিরেক্ট ইলেকশন, যেখানে টোটাল 389 সিট ছিল। ইন্ডিয়ার প্রত্যেক 10 লাখ লোকের জন্য একজন করে রিপ্রেজেন্টেটিভ যাবে। কোথায় যাবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, যারা গিয়ে নিজেরা ডিবেট ডিসকাশন করে আমাদের ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ড বানাবে, কি আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বানাবে। ওকে, তো 389 জন সিটের জন্য ইলেকশন হয়েছে। এর মধ্যে পসিবলি 297 হচ্ছে সিট প্রভিন্স থেকে আসবে, আর বাকি যে সিট বাকি থাকলো এর মধ্যে, সেগুলো কি ওই যে যার রাজওয়াড়া ছিল না, রাজা, প্রত্যেক রাজার থেকে একটা করে রিপ্রেজেন্টেটিভ পাঠাবে। বোঝা গেছে? টোটাল সিট কতগুলো? 389, তার মধ্যে 297 মতো প্রভিন্স থেকে আসবে, যারা ইলেক্ট হয়ে আসবে, ইনডিরেক্টলি ইলেক্ট হয়ে আসবে, এবং বাকি সিটগুলো কি রাজা তাদের নিজে আসবে বা তাদের রিপ্রেজেন্টেশন পাঠাবে। তারা সবাই মিলে ডিসকাশন করবে, ডিবেট করবে যে কি না আমরা ইন্ডিয়া কিরকম ইন্ডিয়া বানাতে চলেছি, রাইট? আচ্ছা, তো এতগুলো সিটের ইলেকশন হয়। তার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হিউজ সিটে বিজয়ী হয়। কত? 207খানা সিট কংগ্রেসের কাছে থাকে। মুসলিম লীগ ওই অ্যারাউন্ড 90 অ্যারাউন্ডে কিছু সিটে যেতে, এবং আদার্স আরো কিছু ছোটখাটো পার্টি ছিল না, আদার্স 15টা সিটে যেতে। তো বুঝতেই পারছো এটা একটা হিউজ ডিফিট ফর জিন্না। তো এই রেজাল্টের পর থেকে মুসলিম লীগ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে যেখানে আমাদের ডিবেট ডিসকাশন করে কনস্টিটিউয়েন্ট বানানো হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বয়কট করে দেয়। অ্যাজ এ রেজাল্ট, এবার রিপিট করছি কি বললাম, যে মুসলিম লীগ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কারা মেম্বার হবে তাদের মানে যে ইলেকশনে মুসলিম লীগ গট হেভিলি ডিফিটেড। এবং তারপর থেকে মুসলিম লীগ বলে না এবার জিন্না দেখে বসে না, এবার তো আমাদের ডেফিনেটলি পাকিস্তান চাই, রাইট? আমরা কোনো কিছুতেই রাজি হব না। এবং এই জন্য আমাদের 9th ডিসেম্বর 1946 আমাদের কি ফার্স্ট ডে অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি।
এবার দেখো এই যে মুসলিম লীগ বয়কট করেছে তার জন্য প্রথম দিন না মাত্র 211 জন উপস্থিত ছিল, বসেছিল। তো এই দিনে কি মিস্টার সচ্চিদানন্দ সিনহা উনি সব থেকে সিনিয়র মোস্ট থাকার কারণে ওনাকে টেম্পোরারি প্রেসিডেন্ট বানানো হয়। কোথায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। কি প্রথম দিন টেম্পোরারি প্রেসিডেন্ট কাকে বানানো হয়? মিস্টার সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো আমি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্টের কথা বলছি না, আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্টের কথা বলছি। ওটা ওনাকে বানানো হয় প্রেসিডেন্ট। H.C. মুখার্জি and V.D. কৃষ্ণমাচারী। এনাদের বানানো হয় ভাইস প্রেসিডেন্ট। মিস্টার B.N. রাও, ওনাকে বানানো হয় লিগ্যাল অ্যাডভাইজার। And last but not the least, যেটা তোমরা অ্যাকচুয়ালি সবাই জানো, মিস্টার B.R. আম্বেদকর। এনাকে বানানো হয় চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসাবে B.R. আম্বেদকরকে বানানো হয়। এবং এই কমিটিটা কতজন মেম্বার ছিল? 7 জন মেম্বার ছিল, 7 মেম্বার। এরপর 18th জুলাই, ওকে, এরপর কি হয় না, 18th জুলাই 1947 ব্রিটিশ পার্লামেন্ট একটা অ্যাক্ট পাস করে। কি? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, যেখানে বলা হয় অন দি অ্যাপয়েন্টেড ডে, মানে 15th আগস্ট 1947 দুটো ডোমিনিয়ন বানানো হবে। দেখো ডোমিনিয়ন মানে এর আগে আমি তোমাকে বলেছিলাম, ডোমিনিয়ন মানে কি, আমরা পুরোপুরি স্বাধীন হচ্ছি না কিন্তু, তার মানে কি, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান, দুটো ডোমিনিয়ন বানানো হবে। ডোমিনিয়ন মানে কি, আমাদের কাছে লিগাল পাওয়ার থাকবে, আমাদের কাছে পলিটিক্যাল পাওয়ার থাকবে, কিন্তু হেড অফ দি স্টেট আমাদের হবে না। তো দুটো ডোমিনিয়ন বানানো হবে, এক হচ্ছে ইন্ডিয়া, এক হচ্ছে পাক। এবং যতক্ষণ না ডোমিনিয়ন, তাহলে ইন্ডিয়া তার মানে এখনো স্বাধীন হচ্ছে না, তাহলে ডোমিনিয়ন কতক্ষণ পর্যন্ত থাকবে? ততক্ষণ পর্যন্ত যখন দুটো সেপারেট দেশ নিজেদের কনস্টিটিউশন বানিয়ে না ফেলছে, এবং 26 জানুয়ারি 1950 আমরা আমাদের কনস্টিটিউশনকে এনফোর্স করি। তার সাথে আমাদের যে লাস্ট গভর্নর জেনারেল, যেটা ছিল লর্ড মাউন্টব্যাটেন, এবং লর্ড মাউন্টব্যাটেন এই আমাদের কনস্টিটিউশন এনফোর্স হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুরোপুরি এই দিন থেকে আমরা বলতে পারি যে আমরা পুরোপুরি ব্রিটিশ কন্ট্রোল থেকে বেরিয়ে আসতে পারি, এবং আমরা এবার আমি বলতে পারি পুরোপুরি ইন্ডিয়া পুরোপুরি সোভারিন এবং ইন্ডিপেন্ডেন্ট। এবার ব্রিটিশ ডোমিনিয়ন ওভার ইন্ডিয়া ইজ নাও ওভার। এবং এই দিন থেকে আমাদের যে লাস্ট গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, এই দিন পর্যন্ত আমাদের গভর্নর জেনারেল ছিলেন। এবং তারপর থেকে যখনই আমাদের কনস্টিটিউশন এনফোর্স হয়ে গেল, পাকিস্তানের মতো নিজেদের আলাদাভাবে কনস্টিটিউশন বানালো, এবং আমরা নিজেদের ডিক্লেয়ার করলাম কি সোভারিন সেকুলার, যদিও সেকুলার কথাটা আমরা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ করেছি, তো আমরা অ্যাকচুয়ালি 26 জানুয়ারি আমরা নিজেদের সোভারিন ডিক্লেয়ার করলাম এবং রিপাবলিক ডিক্লেয়ার করলাম একটা আলাদা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে।
পৃথিবীর সামনে আসলাম। তো এটা ছিল আমাদের হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস, এবং এর পরের ভিডিও থেকে আমরা স্টার্ট করব কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 1 নম্বর আর্টিকেল থেকে, যেটা নাকি আমাদের পার্ট 1 ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি থেকে। তো যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, ধন্যবাদ।